পড়ে শোনাচ্ছিলাম দার্শনিক বার্ট্রান্ড রাসেলের একটি বই, মানুষের কোনো ভবিষ্যৎ আছে। এই বইটির আজ ৪র্থ পর্ব। মানুষের টিকে থাকার দীর্ঘমেয়াদী শর্তাবলী। পাঠকদের আমি অনুরোধ করব, এই অধ্যায়টি পড়ার সময় তারা যেন সাম্প্রতিক ইতিহাসের খুঁটিনাটি এবং অদূর ভবিষ্যতের সম্ভাব্য রাজনৈতিক ঘটনাবলীর কথা কিছুক্ষণের জন্য বিস্মৃত হন। সেই সঙ্গে আমি অনুরোধ করব, তারা যেন তাদের পছন্দ অপছন্দ, পক্ষপাত, বিরোধিতা এবং ভালো মন্দ সংক্রান্ত নৈতিক বিশ্বাসকেও কিছুক্ষণের জন্য দূরে সরিয়ে রাখেন। এই অধ্যায়ে সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ও পক্ষপাতহীন পদ্ধতিতে আমি আলোচনা করার চেষ্টা করব এই পৃথিবীর বুকে মানুষকে দীর্ঘকাল টিকে থাকতে হলে কি কি শর্ত পূরণ করতে হবে সে নিয়ে। প্রাকৃতিক অবস্থার দিক থেকে বিচার করলে বলতে হয়, মানব জীবনসহ যাবতীয় সপ্রাণ বস্তুরই এই পৃথিবীর বুকে আরও লক্ষ লক্ষ বছর টিকে না থাকার কোনো কারণ নেই। আসলে বিপদটা মানুষের প্রাকৃতিক বা জীবতাত্ত্বিক পরিমণ্ডল থেকে আসছে না, বিপদটা উঠে আসছে তার নিজের মধ্য থেকেই। অদ্যাবধি মানুষ অজ্ঞতার সাহায্যেই টিকে থেকেছে, সেই প্রয়োজনীয় অজ্ঞতাটুকু হারিয়ে গেছে আজ। এই অবস্থায় মানুষ কি এই পৃথিবীর বুকে টিকে থাকতে পারবে? কিছুটা অস্থায়ী ধরনে মানুষের টিকে থাকা হয়তো একেবারে অসম্ভব নয়। অদূর ভবিষ্যতে কোনো পারমাণবিক যুদ্ধ সংঘটিত হলে যুদ্ধের শেষে অল্প কিছু মানুষ টিকে থাকতেও পারে, তবে তাদের কারোর হাতেই সভ্যতার কোনো উপকরণ থাকবে না। দীর্ঘদিন ধরে তাদেরকে হয়তো শুধু খাদ্য সংগ্রহের কাজেই ব্যস্ত থাকতে হবে। সামাজিক প্রতিষ্ঠান বলতে তাদের হয়তো কিছুই থাকবে না। ভবিষ্যৎ প্রজন্মের কাছে নিজেদের জ্ঞান বা কলাকৌশল পৌঁছে দেওয়ারও সামর্থ্য থাকবে না। এই অবস্থায় হয়তো বিগত 1,00,000 বছরের ইতিহাসেরই পুনরাবৃত্তি করতে হবে মানুষকে। তারপর একসময় আমাদের বর্তমান প্রজ্ঞার স্তরে পৌঁছে আমাদেরই মতো কোনো মূর্খতার শিকার হয়ে নিজেদের ধ্বংসের মুহূর্তকে ত্বরান্বিত করে তুলবে তারা। মানুষের টিকে থাকার এটা এক সম্ভাব্য রূপ ঠিকই, কিন্তু আদৌ স্বস্তিদায়ক রূপ নয়। যদি ধরে নেওয়া যায় যে মানুষ তার বৈজ্ঞানিক কলাকৌশল বজায় রাখতে সক্ষম হবে, তাহলে সর্বাত্মক ধ্বংসের হাত থেকে কোন উপায়ে রক্ষা পেতে পারবে সে? আমাদের প্রশ্নের সীমাটা ছোট হয়ে আসছে। মানুষ টিকে থাকতে পারবে কিনার বদলে প্রশ্নটা দাঁড়াচ্ছে, বিজ্ঞান নির্ভর মানুষ টিকে থাকতে পারবে কিনা সে প্রশ্ন কিন্তু আমি তুলছি না। নানান কৌশলের সাহায্যে এবং ভাগ্যের সহায়তায় সে হয়তো অনেক বিপজ্জনক পরিস্থিতির মধ্যেও টিকে থাকতে সক্ষম হবে, কিন্তু ভাগ্যের সাহায্য চিরদিন পাওয়া যায় না এবং বিপদের উৎসগুলোকে টিকে থাকতে দেওয়া হলে একদিন না একদিন তারা স্বমূর্তি ধারণ করবেই। এইসব কারণেই আমার মনে হয় বিশ্বব্যাপী নৈরাজ্যের বর্তমান অবস্থা বজায় থাকলে বিজ্ঞান নির্ভর মানুষের পক্ষে আর খুব বেশি দিন টিকে থাকতে না পারা প্রায় নিশ্চিত। যতদিন পর্যন্ত সৈন্যবাহিনী এক একটি দেশের বা একগুচ্ছ দেশের নিয়ন্ত্রণাধীনে থাকবে, অথচ সারা পৃথিবীর ওপর প্রশ্নাতীত নিয়ন্ত্রণ বজায় রাখার সামর্থ্য তাদের থাকবে না, ততদিন এটা প্রায় নিশ্চিত যে আজ না হয় কাল যুদ্ধ বাঁধবেই। এবং যতদিন পর্যন্ত বৈজ্ঞানিক করণ কৌশল টিকে থাকবে, ততদিন যুদ্ধ ক্রমশতই ভয়ঙ্করতম হয়ে উঠবে। ইতিমধ্যেই এমন কিছু সম্ভাবনার সামনে এসে দাঁড়িয়েছে যা এমনকি হাইড্রোজেন বোমার সমর্থকদেরও কিছুটা দমিয়ে দিয়েছে। সর্বধ্বংসী যন্ত্র, যা আমাদেরকে সকলকেই নিশ্চিহ্ন করে দিতে পারে, তার নির্মাণ করার সম্ভাবনা এখন বাস্তব হয়ে উঠেছে। আমরা যতদূর জানি তাতে মনে হয় যে সে যন্ত্র ইতিমধ্যে তৈরি করা হয়েও গেছে। এই ধরনের অস্ত্রের মধ্যে এখনো পর্যন্ত প্রস্তাবিত সবথেকে সস্তা ধরনটি হচ্ছে কোবাল্ট বোমা। এ বোমা ঠিক এখনকার হাইড্রোজেন বোমার মতোই, পার্থক্য শুধু এক জায়গায়। এ বোমার বহিরাবরণে ইউরেনিয়ামের বদলে কোবাল্ট ব্যবহার করা হয়। এ বোমা বিস্ফোরিত হলে কোবাল্টের একটি তেজস্ক্রিয় রূপ চারপাশে ছড়িয়ে পড়বে এবং তা ক্ষয়প্রাপ্ত হবে অত্যন্ত ধীরে ধীরে। বেশ কিছু কোবাল্ট বোমার বিস্ফোরণ ঘটলে কয়েক বছরের মধ্যে সারা পৃথিবীতে মানুষের আর কোনো অস্তিত্ব থাকবে না।
দ্য হিউম্যানিস্ট পত্রিকার মার্চ এপ্রিল 1961 সংখ্যায় প্রকাশিত এক প্রবন্ধে লিনাস পাউলিং বলেছেন, $6 মিলিয়ন অর্থাৎ সারা পৃথিবীতে প্রতি বছর অস্ত্র নির্মাণ খাতে যা ব্যয় হয় তার 20 ভাগের 1 ভাগ খরচ করলে পৃথিবীর প্রতিটি মানুষের মৃত্যু সুনিশ্চিত করার মতো পর্যাপ্ত পরিমাণ কোবাল্ট বোমা বানিয়ে ফেলা যাবে। আত্মরক্ষার যত রকম ব্যবস্থাই করা হোক না কেন, কোনো মানুষের পক্ষে জীবিত থাকা সম্ভব হবে বলে মনে হয় না। কোবাল্ট বোমা হচ্ছে ধ্বংসের অনেক পদ্ধতির মধ্যে একটা। আজকের দিনে দক্ষতার সাহায্যে ধ্বংসের আরও অনেক উপকরণ নির্মাণ করা যায়, আর বিভিন্ন দেশের সরকার সেই সব উপকরণ ব্যবহার করলে আশ্চর্য হওয়ার কিছু নেই। এইসব কারণেই মনে হয় বিজ্ঞান নির্ভর মানুষের পক্ষে খুব বেশি দিন টিকে থাকতে না পারা প্রায় নিশ্চিত, যদি না যাবতীয় প্রধান যুদ্ধাস্ত্র এবং গণহত্যার যাবতীয় উপকরণ একটিমাত্র কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। এইসব অস্ত্র ও উপকরণের ওপর একচ্ছত্র অধিকার থাকার ফলে সেই কর্তৃপক্ষের হাতে অপ্রতিরোধ্য ক্ষমতাও থাকবে এবং কেউ তাকে যুদ্ধে নামতে বাধ্য করলে একমাত্র বিদ্রোহীদের ছাড়া আর কারোরই তেমন কোনো ক্ষতি না করে কয়েকদিনের মধ্যেই যে কোনো বিদ্রোহকে নিশ্চিহ্ন করে দিতে পারবে সে। বৈজ্ঞানিক দক্ষতায় সমৃদ্ধ মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে এই শর্তটি পূরণ করা একান্তই অপরিহার্য। এ ধরনের একটা কর্তৃপক্ষ নানানভাবেই গড়ে উঠতে পারে। যতদিন কোনো পক্ষের হাতেই হাইড্রোজেন বোমা ছিল না, ততদিনের মধ্যে কোনো পারমাণবিক যুদ্ধ বাঁধলে যে পক্ষ জয়ী হতো সে পক্ষ অন্য সবার ওপর নিজের ইচ্ছা অনিচ্ছা চাপিয়ে দিতে পারত এবং অন্য কারোর পক্ষে তার বিরুদ্ধে ফলপ্রসূ প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হতো না। এই সম্ভাবনাটির আজ আর কোনো অস্তিত্ব নেই। বর্তমান অস্ত্রশস্ত্রের সাহায্যে কোনো পারমাণবিক যুদ্ধ সংঘটিত হলে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা দাঁড়াবে তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, এবং আমরা মনে প্রাণে চাই তা যেন কোনোদিনই নিশ্চিতভাবে জানতে না হয় আমাদের। ন্যাটো এবং ওয়ারশ চুক্তিভুক্ত দেশগুলোর মধ্যে কোনো পারমাণবিক যুদ্ধ সংঘটিত হলে সে যুদ্ধের পর নিরপেক্ষ কয়েকটি দেশ হয়তো নিজেদের সামাজিক বন্ধন কিছুটা অটুট রাখতে পারবে, ফলে এই সব দেশেই হয়তো টিকে থাকবে সভ্যতার অবশেষটুকু। যেমন এই ধরনের কোনো যুদ্ধে চীন যদি বিচক্ষণের মতো নিরপেক্ষ থাকে এবং যুদ্ধের হাতে গোনা দিনগুলোতে বায়ুপ্রবাহ যদি পূর্ব দিক থেকে বয়, তাহলে সারা বিশ্বের ওপর আধিপত্য করার মতো জায়গায় পৌঁছে যেতেও পারে সে। কিন্তু চীন যদি সে যুদ্ধে অংশ নেয় অথবা বায়ুপ্রবাহ যদি পশ্চিম দিক থেকে বয়, তাহলে খুব সম্ভবত দক্ষিণ আফ্রিকা আর অস্ট্রেলিয়ার একটা জোটই বিশ্বপ্রভুত্বের অধিকারী হয়ে উঠবে। এ ধরনের যে কোনো ঘটনার পর যে দেশটি অথবা দেশগুলি টিকে থাকবে তারা ভূতপূর্ব বৃহৎ শক্তিধর দেশগুলির অবশিষ্ট স্বল্প সংখ্যক বাসিন্দাদের বাধ্য করতে পারবে তাদের কর্তৃত্ব মেনে নিতে। সেই অবস্থায় তাদের অধীনস্থরা বাধ্য হবে স্বৈরাচারের শাসনাধীন এক পৃথিবীতে বসবাস করতে, যেখানে যুদ্ধের পরেও বিদ্যমান ওই দেশগুলির শক্তিকে প্রতিহত করা একেবারেই অসম্ভব। যেসব পন্থায় গোটা পৃথিবী একটি একক শাসন ব্যবস্থার আওতায় আসতে পারে, এটা তার মধ্যে একটা। পন্থাটা খুব মনোরম না, এবং আজকের দিনের পারমাণবিক শক্তিধর কোনো দেশই এ পন্থাকে স্বাগত জানাবে না। তবে পারমাণবিক যুদ্ধের পর এই ধরনের কিছু ঘটতে পারে বলে আমার মনে হয় না। আমার ধারণা সে যুদ্ধের পর যুদ্ধের অংশীদার দেশগুলোর পাশাপাশি নিরপেক্ষ দেশগুলোতেও সভ্যতার অস্তিত্ব না থাকাটাই সবচেয়ে স্বাভাবিক। সমস্ত দেশ যদি তাদের সমস্ত বাহিনীকে একত্রিত করে সর্বস্বীকৃত একটি আন্তর্জাতিক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার জন্য স্বেচ্ছায় কোনো চুক্তি সম্পাদন করে, তাহলে সেটা বিশ্ব শান্তি সুরক্ষিত করার অনেক বেশি কাম্য পন্থা হয়ে উঠতে পারবে। এই মুহূর্তে এই ভাবনাটাকে অত্যন্ত সুদূর পরাহত ও কল্পনাবিলাস বলে মনে হতে পারে, তবে বেশ কিছু বাস্তববাদী রাজনীতিবিদ কিন্তু ভিন্ন ধারণাই পোষণ করেন। প্রতিরক্ষা মন্ত্রী থাকার সময় সরকারের তরফ থেকে বক্তব্য পেশ করতে গিয়ে মিস্টার ম্যাকমিলান একবার বলেছিলেন, নিরস্ত্রীকরণ সংক্রান্ত যাবতীয় ব্যাপারে আমাদের উদ্দেশ্য অত্যন্ত সরল এবং আমাদের কাজকর্মের ইতিহাসও নিষ্কলঙ্ক। প্রকৃত নিরস্ত্রীকরণ সংঘটিত হতে পারে দুটি সরল অথচ গুরুত্বপূর্ণ নীতির ভিত্তিতে। প্রথমত, তাকে অবশ্যই সর্বাঙ্গীন হতে হবে, অর্থাৎ নতুন ও পুরনো, প্রচলিত ও অপ্রচলিত
সব ধরনের অস্ত্রকেই তার অন্তর্ভুক্ত করতে হবে। দ্বিতীয়ত, যাবতীয় অস্ত্রের ওপর একচ্ছত্র অধিকার থাকবে প্রকৃত ক্ষমতা সম্পন্ন একটি আন্তর্জাতিক বা অধিজাতিক কর্তৃপক্ষের হাতে। মাননীয় সদস্যরা হয়তো বলতে পারেন যে এর ফলে রাষ্ট্রসংঘ বা ওই জাতীয় অন্য কোনো সংস্থা বিশ্ব সরকারের স্তরে উন্নীত হয়ে যাবে। ব্যাপারটা সত্যি তাই। বিশ্ব সরকারের স্তরেই উন্নীত হবে সেই কর্তৃপক্ষ। এটাই হলো মানবজাতির টিকে থাকার একমাত্র উপায়। আরও কয়েকজনের একই ধরনের মন্তব্যের কথা এখানে উল্লেখ করা যায়, যারা কল্পনা বিলাসীও নন অথবা রাজনৈতিক দিক থেকে অনভিজ্ঞও নন। তবে এই মুহূর্তে বিশ্ব সরকার গড়ে তোলার বাস্তব সম্ভাবনা নিয়ে আলোচনা করছি না। আমি আলোচনা করছি সভ্য সমাজের অস্তিত্ব টিকে থাকা না থাকার প্রশ্নটি নিয়ে। বিশ্ব শান্তি সুনিশ্চিত না করেও এক ধরনের বিশ্ব সরকার গড়ে তোলা যেতে পারে। যেমন বিশ্ব কর্তৃপক্ষের সশস্ত্র বাহিনী গড়ে তোলার কাজে যেসব দেশ সাহায্য করবে, তারা যদি তাদের সৈন্যবাহিনীর কিছু অংশকে ওই কর্তৃপক্ষের হাতে এমনভাবে তুলে দেয় যাতে তাদের জাতীয় ঐক্য বিঘ্নিত হবে না এবং দেশের কোনো সংকটের সময় তাদের প্রেরিত সৈন্যরা বিশ্ব কর্তৃপক্ষের অনুগত না হয়ে সুরক্ষিত না করেও এক ধরনের বিশ্ব সরকার গড়ে উঠতে পারে। বিশেষত এই ধরনের বিপদ পরিহার করার উদ্দেশ্যে রচিত সম্ভাব্য বিশ্ব সংবিধানের একটি রূপরেখা পাঠকদের সামনে পেশ করা যায়। এই রূপরেখা অবশ্য নিতান্তই অভিমত মাত্র, আদৌ কোনো ভবিষ্যৎবাণী নয়। আমি শুধু দেখাতে চাইছি যুদ্ধকে প্রতিহত করার মতো একটি বিশ্ব সংবিধান রচনা করা অসম্ভব কিছু না। কোনো বিশ্ব কর্তৃপক্ষকে যদি তার দায়িত্ব যথাযথভাবে পালন করতে হয়, তাহলে তার একটা বিধানমণ্ডল এবং একটা কার্যকরী ও অপ্রতিরোধ্য সামরিক বাহিনীর থাকতেই হবে। অপ্রতিরোধ্য সামরিক বাহিনী হচ্ছে এ ব্যাপারে সবচেয়ে জরুরি এবং সবচেয়ে দুরূহ শর্ত। অতএব প্রথমে এই বিষয়টা নিয়েই আলোচনা করতে চাই আমি। প্রতিটি দেশকে তাদের জাতীয় সৈন্যবাহিনীর সদস্য সংখ্যা কমাতে হবে। আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যেটুকু প্রয়োজন তার থেকে বেশি সৈন্য কোনো দেশের হাতেই থাকবে না। পারমাণবিক অস্ত্রশস্ত্র অথবা গণহত্যার অন্য কোনো উপকরণ কোনো দেশে রাখতে দেওয়া চলবে না। বিশ্ব কর্তৃপক্ষ যে কোনো দেশ থেকে সৈন্য সংগ্রহ করতে এবং প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র নির্মাণ করতে পারবে। পৃথিবীর সব দেশ অস্ত্রশূন্য হয়ে গেলে বিশ্ব কর্তৃপক্ষের সামরিক বাহিনীকে খুব একটা বড় করার কোনো দরকার হবে না এবং সেই বাহিনীর ব্যয়ভার তার অন্তর্গত বিভিন্ন দেশগুলোর ওপর দুঃসহ বোঝা হয়ে চেপে বসবে না। আন্তর্জাতিক সৈন্যবাহিনীর কোনো অংশই যাতে তাদের নিজস্ব দেশটির অনুগত হয়ে না ওঠে, তার জন্য সৈন্যবাহিনীর ইউরোপীয় অংশ, এশীয় অংশ, আফ্রিকান অংশ বা আমেরিকান অংশ বলে কিছু থাকবে না। বরং সর্বত্রই যথাসম্ভব সব জায়গার সৈন্যদের সুষম সংমিশ্রণে সাজাতে হবে বাহিনীকে। উচ্চতর নেতৃত্বের ভার ন্যস্ত করতে হবে বিভিন্ন ছোটখাটো দেশের মানুষদের ওপর, যেসব দেশের পক্ষে বিশ্ব প্রভুত্ব অর্জনের আশা করা একেবারেই অসম্ভব। প্রতিটি দেশ নিরস্ত্রীকরণের শর্তগুলো যথাযথভাবে পালন করছে কিনা তা পর্যবেক্ষণ করার অধিকারও বিশ্ব সরকারের হাতে অবশ্যই থাকতে হবে। বিধানমণ্ডলের গঠন কাঠামো হবে যুক্তরাষ্ট্রীয় ধাঁচের। যুদ্ধ বা শান্তির সঙ্গে সম্পর্কিত নয় এমন যে কোনো বিষয়ে প্রতিটি রাষ্ট্রের স্বায়ত্তশাসনের অধিকার অক্ষুণ্ণ থাকবে। যে কোনো যুক্তরাষ্ট্রীয় কাঠামোর অন্তর্ভুক্ত এককগুলি ভিন্ন ভিন্ন আয়তনের হলে একটা সমস্যা দেখা দেয়। প্রতিটি একক সমান ক্ষমতার অধিকারী হবে নাকি জনসংখ্যার অনুপাত অনুযায়ী ভোট দেওয়ার ক্ষমতা নির্ধারিত হবে? আমেরিকা এ ব্যাপারে একটা আপোষমূলক পদ্ধতি উদ্ভাবন করে নিয়েছে। ব্যবস্থাপক সভা বা সিনেট পরিচালিত হয় একটি নীতিতে, প্রতিনিধি সভা বা হাউস অব রিপ্রেজেন্টেটিভস পরিচালিত হয় অন্য নীতিটি অনুযায়ী। তবে আমার মতে বিশ্ব বিধানমণ্ডল গঠন করার ব্যাপারে অন্য একটি নীতি আরও বেশি কার্যকরী ভূমিকা নিতে পারে। মোটামুটি সমান জনসংখ্যা বিশিষ্ট বিভিন্ন অধীনস্থ যুক্তরাষ্ট্র থাকাই ভালো বলে মনে করি আমি। এই যুক্তরাষ্ট্রগুলোকে যথাসম্ভব সমপ্রকৃতির কিছু রাষ্ট্রের সমন্বয়ে গড়ে তুলতে হবে এবং তাদের বেশ কিছু সাধারণ স্বার্থ থাকতে হবে। কিছু সংখ্যক রাষ্ট্র এরকম অধীনস্থ যুক্তরাষ্ট্রে একত্রিত হওয়ার পর বিশ্ব কর্তৃপক্ষ শুধু বিভিন্ন যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের দিকে নজর রাখবে। একই যুক্তরাষ্ট্রের অন্তর্গত বিভিন্ন রাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের ব্যাপারে নাক গলাতে যাবে না। তবে তাদের মধ্যে কোনো যুদ্ধের সম্ভাবনা দেখা দিলে বা
অসাংবিধানিক কিছু ঘটলে বিশ্ব কর্তৃপক্ষ তাতে হস্তক্ষেপ করতে পারবে। এই যুক্তরাষ্ট্রগুলো কিভাবে গঠন করা হবে তা নির্ভর করছে কাজটা কোন সময়ে করা হচ্ছে তার উপর। কাজটা যদি এখনই করা হয় তাহলে বিন্যাসটা এরকম হতে পারে: 1 চীন, 2 ভারত ও সিংহল, 3 জাপান ও ইন্দোনেশিয়া, 4 পাকিস্তান থেকে মরক্কো পর্যন্ত বিস্তৃত মুসলিম দুনিয়া, 5 নিরক্ষীয় আফ্রিকা, 6 সোভিয়েত ইউনিয়ন ও তার অনুগত দেশসমূহ, 7 পশ্চিম ইউরোপ, ব্রিটেন, আয়ারল্যান্ড এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড, 8 আমেরিকা ও কানাডা, 9 লাতিন আমেরিকা। এই বিভাজনে যে দেশগুলোর নাম উল্লেখিত করা হলো সেগুলোর ব্যাপারে কিছু সমস্যা আছে, যেমন যুগোস্লাভিয়া, ইসরায়েল, দক্ষিণ আফ্রিকা এবং কোরিয়া। কোনো নির্দিষ্ট সময়ে এই দেশগুলোকে ঠিক কিভাবে বিন্যস্ত করলে সবচেয়ে ভালো হবে তা আগেভাগে অনুমান করা অসম্ভব। বিশ্ব বিধানমণ্ডলে প্রতিটি যুক্তরাষ্ট্রের কজন করে প্রতিনিধি থাকবে তা ঠিক হবে তাদের জনসংখ্যার অনুপাতে। একদিকে থাকবে বিশ্ব যুক্তরাষ্ট্রের অধীন বিভিন্ন যুক্তরাষ্ট্রের মধ্যেকার সম্পর্ক তত্ত্বাবধান করার জন্য রচিত একটি সংবিধান, অন্যদিকে থাকবে প্রতিটি অধীনস্থ যুক্তরাষ্ট্রের নিজস্ব সংবিধান, যা মেনে চলার নিশ্চয়তা দেবে বিশ্ব যুক্তরাষ্ট্র। যে কোনো সাংবিধানিক পদক্ষেপের ব্যাপারে অধীনস্থ যুক্তরাষ্ট্র আর তার অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলোকে সমর্থন করবে বিশ্ব সরকার। কোনো অধীনস্থ যুক্তরাষ্ট্র অসাংবিধানিক কাজকর্মে লিপ্ত হলে তবেই বিশ্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে তার অন্তর্ভুক্ত বিভিন্ন রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রেও এই একই নীতি প্রযোজ্য হবে। বিশ্ব বিধানমণ্ডলের হাতে কি কি ক্ষমতা থাকবে? প্রথমত, এই বিধানমণ্ডলের অনুমোদন ছাড়া কোনো চুক্তি বৈধ হিসেবে স্বীকৃত হবে না। নতুন কোনো পরিস্থিতিতে পুরনো কোনো চুক্তি সংশোধন করা আবশ্যক হয়ে উঠলে তা করার অধিকারও থাকবে বিশ্ব বিধানমণ্ডলের। শান্তির পক্ষে বিপজ্জনক যে কোনো উগ্র জাতীয়তাবাদী শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আপত্তি জানানোর অধিকারও থাকবে তার হাতে। এছাড়া একটি কার্যনির্বাহী পরিষদও থাকা দরকার বলে মনে করি আমি। এই পরিষদ তার কাজকর্মের জন্য বিধানমণ্ডলের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। সৈন্যবাহিনীর তত্ত্বাবধান করার দায়িত্ব ছাড়া এই পরিষদের মূল কাজ হবে কোনো রাষ্ট্র বা রাষ্ট্রগোষ্ঠী বিশ্ব সংবিধান লঙ্ঘন করলে তা সর্বসম্মুখে ঘোষণা করা এবং প্রয়োজনে তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করা। আর একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বিষয়টা হলো আন্তর্জাতিক আইন। বর্তমানে আন্তর্জাতিক আইনের জোর নিতান্তই অল্প, তাই বিভিন্ন দেশের আদালতগুলোর হাতে যতটা ক্ষমতা থাকে ততটা ক্ষমতা হেগ কোর্টের মতো কোনো আইনি প্রতিষ্ঠানের হাতে থাকা দরকার। কোনো ব্যক্তি যদি এমন কোনো অপরাধ করে যা তার নিজের দেশে খুবই জনপ্রিয় ব্যাপার, তাহলে তার বিচার করার জন্য একটি আন্তর্জাতিক ফৌজদারি দণ্ডবিধিও থাকা উচিত বলে আমি মনে করি। নুরেমবার্গ বিচারে যুদ্ধ জয়ের ফলস্বরূপ যে শাস্তির রায় দেওয়া হয়েছিল তার মধ্যে আদৌ কোনো ন্যায্যতা ছিল না। তবে অভিযুক্তদের মধ্যে অন্তত কয়েকজনকে শাস্তি দেওয়ার মতো একটি আইনি পদ্ধতি যে থাকা উচিত তাতেও কোনো সন্দেহ নেই। যুদ্ধোন্মাদনার মতো তাড়নাগুলোকে সত্যি সত্যি প্রশমিত করতে হলে পৃথিবীর বিভিন্ন দেশে জীবনযাত্রার মানে অর্থনৈতিক সমতা আনার লক্ষ্যে নিরন্তর কাজ করে যেতে হবে আন্তর্জাতিক কর্তৃপক্ষকে। যতদিন পর্যন্ত পৃথিবীতে ধনী দেশ ও দরিদ্র দেশের অস্তিত্ব থাকবে ততদিন পর্যন্ত একদিকে থাকবে ঈর্ষা এবং অন্যদিকে অর্থনৈতিক উৎপীড়নের সম্ভাবনা। সুতরাং শান্তিকে সুরক্ষিত ও দীর্ঘস্থায়ী করতে হলে অর্থনৈতিক সমতা গড়ে তোলার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতেই হবে। বিশ্ব সরকার ব্যাপারটা যে ধরনেরই হোক না কেন তার বিরুদ্ধে বেশ কিছু জোরদার আপত্তিও উঠতে শুরু করেছে। পরবর্তী পরিচ্ছেদে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব আমি। বিশ্ব সরকারকে অপছন্দ করার কারণ। বিশ্ব সরকারের পক্ষে প্রধান যুক্তি হল, যথাযথভাবে গঠিত হলে এই সরকার যুদ্ধকে প্রতিহত করতে পারবে। বিশ্ব সরকার নামে চিহ্নিত কোনো অধিজাতিক সংগঠন গড়ে তোলা এমন কিছু শক্ত ব্যাপার না, তবে সেই সংগঠন যুদ্ধকে কার্যকরীভাবে প্রতিহত করতে সক্ষম হবে না। পৃথিবীর তাবৎ সৈন্যবাহিনীর যাবতীয় গুরুত্বপূর্ণ অংশ যে বিশ্ব সরকারের অধীনে থাকবে তাকে যত বিরোধিতার সম্মুখীন হতে হবে তত বিরোধিতা এ ধরনের কোনো অধিজাতিক সংগঠনকে সইতে হবে না। পৃথিবীর তাবৎ সৈন্যবাহিনীর যাবতীয় গুরুত্বপূর্ণ অংশ বিশ্ব সরকারের অধীনে থাকাটা যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রতিরোধের অপরিহার্য শর্ত।
কাজেই বিশ্ব সরকার নামে চিহ্নিত অথচ তার থেকে কম কর্তৃত্ব সম্পন্ন কোনো সংস্থার কথা বিবেচনা করতে আমি রাজি নই। পূর্ববর্তী পরিচ্ছেদে প্রকৃত বিশ্ব সরকারের বিরুদ্ধে যে ধরনের আপত্তির কথা উল্লেখ করা হয়েছে সেই ধরনের আপত্তিগুলো নিয়েই এখানে আলোচনা করব আমি। সবচেয়ে জোরদার আপত্তিটা উঠে আসে জাতীয়তাবাদী মনোভাব থেকে। যখন আমরা বলি ব্রিটেনের বাসিন্দারা কখনো কারো দাস হতে পারে না, তখন গর্বে আমাদের বুক ফুলে ওঠে। আর স্পষ্টভাবে উচ্চারণ না করলেও মনের গভীরে আমরা অনুভব করি যে কোনো মুহূর্তে যে কোনো দেশের বিরুদ্ধে যে কোনো অপরাধ সংঘটিত করার অধিকার হারালেই আমরা দাসে পরিণত হব। বিগত 150 বছর ধরে জাতীয় স্বাধীনতার অনুভূতি দ্রুত বেড়ে চলেছে। বিশ্ব সরকার গঠন করতে হলে এই অনুভূতির প্রতি অবশ্যই মনোযোগ দিতে হবে এবং তাকে পরিতৃপ্ত করার যথোচিত ব্যবস্থাও করতে হবে। অবাধ জাতীয় স্বাধীনতার সপক্ষে যারা ওকালতি করেন তারা ভুলে যান যে তাদের প্রদর্শিত কারণগুলো অবাধ ব্যক্তি স্বাধীনতাকেও ন্যায্য প্রতিপন্ন করবে। স্বাধীনতা প্রীতির ব্যাপারে প্যাট্রিক হেনরি কিংবা অন্য কারোর মতকেই মেনে নিচ্ছি না আমি। আমার মতে এই পৃথিবীতে যদি যথাসম্ভব স্বাধীনতা থাকে তাহলে অন্যদের স্বাধীনতায় যথেচ্ছ হস্তক্ষেপ করাকে প্রতিহত করার জন্য উপযুক্ত বিধিনিষেধও থাকা দরকার। বিভিন্ন রাষ্ট্রের আভ্যন্তরীণ বিষয়সমূহের ক্ষেত্রে এই সত্যটা সকলেই মেনে নিয়েছে। পৃথিবীর সর্বত্রই নরহত্যা বেআইনি ঘোষিত হয়েছে। নরহত্যা বিরোধী আইন বাতিল করা হলে একমাত্র হত্যাকারীরা ছাড়া বাকি সকলেরই স্বাধীনতা খর্ব হয়ে যেত। এমনকি অধিকাংশ ক্ষেত্রে হত্যাকারীদের স্বাধীনতাও খুব বেশি দিন স্থায়ী হতো না, কারণ কিছুদিনের মধ্যে তারা নিজেরাও খুন হয়ে যেত। অল্প কয়েকজন নৈরাজ্যবাদী ছাড়া বাকি সকলেই রাষ্ট্রের সঙ্গে ব্যক্তির সম্পর্কের ক্ষেত্রে এই ব্যাপারটা স্বীকার করেন, কিন্তু সারা পৃথিবীর সঙ্গে কোনো রাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে এই ব্যাপারটা তারা কিছুতেই মেনে নিতে পারেন না। এটা সত্য যে সেই গ্রোটিয়াসের আমল থেকে শুরু করে আজ পর্যন্ত আন্তর্জাতিক আইন প্রণয়নের বহু চেষ্টা হয়েছে। এইসব প্রয়াসকে সম্মান না জানিয়ে কোনো উপায় নেই। আন্তর্জাতিক আইন সম্বন্ধে সাধারণ মানুষের মনে শ্রদ্ধা সৃষ্টি করার ব্যাপারেও এইসব প্রয়াসের এক বড় ভূমিকা আছে। কিন্তু এইসব প্রচেষ্টায় আন্তর্জাতিক আইনের ধারাগুলো মানা না মানার ব্যাপারটাকে বিভিন্ন দেশের ঐচ্ছিক বিষয় হিসেবে ছেড়ে দেওয়া হয়েছে। আইনকে কার্যকর করার ক্ষমতা কারোরই থাকতে পারে না। বর্তমানে বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলো তাদের মর্জিমাফিক যে কোনো সময়ে অন্যান্য রাষ্ট্রের অধিবাসীদের হত্যা করার সুবিধা ভোগ করে থাকে, যদিও এই স্বাধীনতাটাকে সত্য ও ন্যায়ের স্বার্থে আত্মত্যাগের বিরচিত সুবিধার মোড়কেই তুলে ধরার চেষ্টা করা হয়। দেশপ্রেমিকরা সব সময় দেশের জন্য প্রাণ দেওয়ার কথাই বলে থাকেন, দেশের জন্য হত্যা করার কথা বলেন না। যুদ্ধ ব্যাপারটা দীর্ঘকাল ধরে মানব জীবনের অঙ্গ হয়ে উঠেছে। ফলে আমাদের অনুভূতি ও কল্পনা দিয়ে আমরা বুঝেই উঠতে পারি না যে বর্তমান নৈরাজ্যময় জাতীয় স্বাধীনতার সম্ভাব্য পরিণতি মৃতদের স্বাধীনতা ছাড়া আর কিছু হতে পারে না। যুদ্ধকে প্রতিহত করার মতো প্রতিষ্ঠান গড়ে তোলা গেলে বর্তমানে পৃথিবীতে যতটুকু স্বাধীনতা আছে তার চেয়ে অনেক বেশি স্বাধীনতার অধিকারী হয়ে উঠব আমরা। ঠিক যেমন ব্যক্তিগত হত্যা নিষিদ্ধ হওয়ার ফলে আমরা অনেক বেশি স্বাধীনতার অধিকারী হয়েছি। কিন্তু যতদিন পর্যন্ত জাতীয়তাবাদী মনোভাব এখনকার মতোই জোরদার থেকে যাবে ততদিন জাতীয় সার্বভৌমত্বের ওপর যে কোনো কার্যকরী বিধিনিষেধ বহুজনেরই বিরাগভাজন হবে। ধরা যাক পৃথিবীতে একটি মাত্র নৌবাহিনী আছে এবং বিভিন্ন দেশের থেকে পালাক্রমে সেই বাহিনীর সর্বাধিনায়ক নির্বাচন করা হবে। এ অবস্থায় ব্রিটেনের অধিকাংশ দেশপ্রেমিকই বলে উঠবেন, যে ব্রিটিশ নৌবাহিনীকে একসময় গৌরবের শিখরে পৌঁছে দিয়েছিল নেলসন, সেই বাহিনীকে আজ একজন রাশিয়ান পরিচালনা করবে। যার নামে যা কমন ভাবনা। এই কথা বলার পর সেই দেশপ্রেমিক ব্যক্তিটি আর কোনো যুক্তিতে কানই দেবেন না। তিনি বলবেন, একটা আন্তর্জাতিক বাহিনীকে তার দেশের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হতে পারে। অধিকাংশ দেশই কোনো না কোনো সময়ে এমন কিছু কাজ করছে যেগুলোকে বিশ্ব সরকার দণ্ডনীয় অপরাধ হিসেবেই ঘোষণা করত। এই ধরনের কিছু জঘন্যতম অপরাধী কিছু লোকের কাছ থেকে যথেষ্ট মানসম্মানও পেয়েছে, যেসব লোকেরা নিজেদেরকে উদারপন্থী বলে মনে করত। ইতিহাসে সব থেকে উল্লেখযোগ্য দৃষ্টান্ত হল বায়রন ও হাইনের মতো মানুষদের নেপোলিয়নকে শ্রদ্ধা করা। বিশ্ব সরকার বাস্তবায়িত হওয়ার আগে মানুষকে বোঝাতে হবে গণহত্যার অত্যাধুনিক অস্ত্রসমূহ বিদ্যমান থাকতে আন্তর্জাতিক নৈরাজ্য একেবারেই অসম্ভব ব্যাপার।
কাজটা খুবই দুরূহ। তাছাড়া শক্তিশালী সরকারগুলোর বিরোধিতার ফলে সেটা দুরূহতর হয়ে উঠবে। বিশ্ব সরকারের বিরুদ্ধে আরেকটি আপত্তি এই মুহূর্তে অত্যন্ত জোরদার হয়ে উঠেছে, বিশেষত কমিউনিস্ট দেশগুলোতে। আপত্তিটা হলো, বিশ্ব সরকার হয়তো বর্তমান অবস্থাকেই পাকাপোক্ত করে তুলবে। কমিউনিস্ট বিরোধীদের মধ্যেকার বিরোধ যতদিন এখনকার মতোই তীব্র থেকে যাবে, ততদিন এমন কোনো আন্তর্জাতিক সংস্থা গড়ে তোলার ব্যাপারে ঐক্যমতে পৌঁছানো কঠিন যে সংস্থা কোনো দেশকে এক শিবির থেকে অন্য শিবিরে যেতে বাধা দিতে পারে। এমন একটা বিজ্ঞপ্তি অবশ্য জারি করা যেতেই পারে যে প্রতিটি দেশ তার নিজস্ব অর্থনীতিকে যেভাবে খুশি বিন্যস্ত করতে পারবে। তবে এই স্বাধীনতাকে বাস্তবে কতটা মূল্য দেওয়া হবে সে ব্যাপারে সংশয়ের অবকাশ আছে। বিশ্ব সরকারকে যথাযথভাবে প্রতিষ্ঠিত করতে হলে ভিন্ন ভিন্ন ধাঁচের সরকারগুলোর পারস্পরিক সহনশীলতা এখনকার চেয়ে অনেক বাড়িয়ে তুলতে হবে। জাতীয় আত্মম্ভরিতা যথাসম্ভব পরিহার করতে হবে। ঠিক আজকের মতোই তখনও প্রতিটি দেশ মনে করতেই পারে সব ব্যাপারেই অন্য সব দেশের থেকে উন্নত তারা। কিন্তু বিভিন্ন দেশের মধ্যে আলাপ আলোচনার সময় আলোচকদের কর্তব্য হবে নিজেদের এই শ্রেষ্ঠত্বের ধারণাকে প্রকাশ না করে সৌজন্য প্রকাশ করা। জাতীয়তাবাদী মনোভাব যতদিন এখনকার মতোই তীব্র থেকে যাবে, ততদিন এই কাজটা করা খুব সহজ হবে না। বিশ্ব সরকারের বিরুদ্ধে আরেকটি যুক্তিও হামেশাই শোনা যায়। অনেকে মনে করেন বিশ্ব সরকার গঠিত হলে সামরিক স্বেচ্ছাচারিতার এক নতুন বিপদ জন্ম নেবে। আন্তর্জাতিক সৈন্যবাহিনী যদি কোনো সামরিক অভ্যুত্থান ঘটায় এবং নিজেদের সর্বাধিনায়ককে পৃথিবীর অধীশ্বরের পদে বসায়, তাহলে কে তাকে ঠেকাবে? এই যুক্তি যারা দেন তারা উপলব্ধি করতে পারেন না যে এই মুহূর্তে প্রতিটি দেশের নিজের মধ্যেও ঠিক একই সমস্যা আছে। সমস্যাটা খুবই বাস্তব। সবথেকে সভ্য দেশগুলোতে না হলেও বহু দেশেই নানা রকম অসাংবিধানিক পদ্ধতিতে সামরিক স্বৈরাচার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু পৃথিবীর প্রধান দেশগুলোতে সৈন্যবাহিনীর ওপর অসামরিক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণও যথেষ্ট কার্যকরীভাবেই চালু করা গেছে। আমেরিকার গৃহযুদ্ধের সময় উত্তরাঞ্চলের বাহিনীগুলোর জন্য একজন প্রধান সেনাপতি নিয়োগ করার উদ্যোগ নিয়েছিলেন লিঙ্কন। সেই সময় অনেকেই তাকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে তার মনোনীত ব্যক্তিটি একনায়কত্ব দাবি করতে পারে। সেই ব্যক্তিটির কাছে লেখা একটি চিঠিতে এই হুঁশিয়ারির কথা উল্লেখ করে লিঙ্কন লিখেছিলেন, একনায়ক হওয়ার উপায় হলো বিভিন্ন যুদ্ধে জয়লাভ করা। সেই জয়ের জন্য আপনার উপরেই ভরসা রাখছি আমি, আর তার জন্য একনায়কত্বের ঝুঁকিটাও গ্রহণ করছি। পরবর্তী ঘটনাবলী লিঙ্কনের এই সিদ্ধান্তের প্রাজ্ঞতা প্রমাণ করেছিল। সংস্কার বিলকে কেন্দ্র করে ইংল্যান্ডে যখন সংঘাত দেখা দেয়, তখন ওয়েলিংটন মনে প্রাণে সংস্কারের বিরোধী ছিলেন। কিন্তু নিজের যাবতীয় খ্যাতি সত্ত্বেও পার্লামেন্টের বিরুদ্ধে সৈন্যবাহিনী প্রেরণের কথা ভাবেননি তিনি। রাশিয়ায় স্তালিন যখন কয়েকজন সৈন্যাধ্যক্ষের ওপর বিরূপ হয়ে উঠেছিলেন, তখন তাদের প্রাণদণ্ড দিতে কোনো অসুবিধেই হয়নি তার। যে গৃহযুদ্ধের পরিণতিতে রাশিয়ায় সোভিয়েত সরকার ক্ষমতায় এসেছিল, সেই গৃহযুদ্ধের পর থেকেই সোভিয়েত রাশিয়ার সৈন্যবাহিনীর ওপর সরকারের পরিপূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। আজকের দিনের বিভিন্ন দেশের সরকার সৈন্যবাহিনীকে যেভাবে নিয়ন্ত্রণে রাখে, বিশ্ব সরকারের পক্ষে সৈন্যবাহিনীকে নিয়ন্ত্রণে রাখাটা তার চেয়ে অনেক বেশি কঠিন হবে, এমনটা ভাবার কোনো কারণই নেই। সম্ভাব্য বিপদ সম্পর্কে সরকারকে অবশ্যই সচেতন থাকতে হবে, কিন্তু এমনটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে সেই বিপদের মোকাবিলার জন্য যেসব পদ্ধতি উদ্ভাবিত হবে সেগুলো আজকের দিনের বিভিন্ন বড় বড় রাষ্ট্রে অনুসৃত পদ্ধতির থেকে কম ফলপ্রসূ হবে। বিশ্ব সরকারের প্রতি বিশ্বস্ততার ধারণাটা সর্বত্রই ছড়িয়ে দিতে হবে। সবথেকে বেশি করে ছড়িয়ে দিতে হবে সৈন্যবাহিনীর মধ্যে। পূর্ববর্তী পরিচ্ছেদে যেমন বলা হয়েছে, তেমনভাবে সৈন্যবাহিনীর প্রতিটি বৃহৎ ইউনিটকে যদি বিভিন্ন জাতির মানুষদের সমন্বয়ে গড়ে তোলা যায়, তাহলে সেই বাহিনীর কোনো অংশের পক্ষে জাতীয়তাবাদী বিদ্রোহ সৃষ্টি করা একেবারে অসম্ভব না হলেও রীতিমতো দুরূহ হয়ে উঠবে। বিশ্ব সরকার প্রতিষ্ঠার পথে কিছুটা মনস্তাত্ত্বিক ধরনের একটা বাধাও আছে। এই সরকার গড়ে উঠলে বহিঃশত্রুর ভীতি বলে আর কিছু থাকবে না, এমনটাই বলা হয়ে থাকে। এখন সামাজিক সম্মিলন বা সার্বজনীন বিপদ বা সাধারণ শত্রুর ভীতি থেকেই কোনো বয়স্ক লোকের হাতে একদল অবাধ্য ছেলেমেয়ের ভার অর্পিত হলে এই ব্যাপারটা খুব স্পষ্টভাবে উপলব্ধি করা যায়। সবকিছু ঠিকঠাক থাকলে ভারপ্রাপ্ত ব্যক্তিটিকে মেনে চলার ব্যাপারে বাচ্চাগুলোকে রাজি করানো মুশকিল, কিন্তু ভীতিপ্রদ কিছু ঘটলে
যেমন ধরা যাক, প্রচণ্ড শব্দ করে বাজ পড়লে বা হিংস্র ধরনের কোনো কুকুর তেড়ে এলে বাচ্চাগুলো তৎক্ষণাৎ নিরাপত্তার আশায় বয়স্ক ব্যক্তিটির কাছে ছুটে আসবে এবং পুরোপুরি বাধ্য হয়ে উঠবে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও একই কথা সত্য, তবে সেটা এত প্রকটভাবে চোখে পড়ে না। শান্তির সময়ের তুলনায় যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশপ্রেম অনেক তীব্র হয়ে ওঠে। এমনকি রীতিমতো কষ্টদায়ক কোনো সরকারি হুকুম জারি করা হলে কিন্তু লোকেরা তা নির্বিবাদে মেনে নেবে না। বিশ্ব সরকারের সামনে বাইরের কোনো মানবশত্রু থাকবে না বলে তার পক্ষে নিজের প্রতি বিশ্বস্ততা সৃষ্টি করার জন্য এই ধরনের কোনো পদ্ধতির আশ্রয় নেওয়ারও সুযোগ থাকবে না। আমার মতে শিক্ষার আবশ্যিক অঙ্গ হিসেবে মানুষকে বারবার স্মরণ করিয়ে দিতে হবে বিদ্যমান বিপদসমূহের কথা, যেমন দারিদ্র্য, অপুষ্টি ও মহামারীর কথা। আর সেই সঙ্গেই তাদের বোঝাতে হবে যে বিশ্ব সরকারের প্রতি আনুগত্য ভেঙে পড়লে আবারও দেখা দিতে পারে বিজ্ঞানের অস্ত্রশস্ত্রে সজ্জিত নতুন কোনো যুদ্ধ। অন্য রাষ্ট্রের প্রতি ঘৃণাই সম্ভবত অন্য যাবতীয় কারণের থেকে দ্রুত সামাজিক আসঞ্জন গড়ে তোলে। কিন্তু তাই বলে এমনটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে আরও বেশি ইতিবাচক ও কল্যাণকর কোনো ধারণা তার জায়গা নিতে পারবে না। এই গোটা ব্যাপারটা সবথেকে বেশি করে নির্ভর করে শিক্ষার ওপর। পরবর্তী একটি পরিচ্ছেদে এ প্রসঙ্গে আলোচনা করব আমি। এতক্ষণ পর্যন্ত বিশ্ব সরকার গড়ে ওঠার পথে মনস্তাত্ত্বিক বাধাগুলো নিয়েই আলোচনা করেছি আমি, কিন্তু এর পাশাপাশি এও বলা দরকার যে শিল্প বিপ্লবের সময় থেকে শুরু করে যাবতীয় প্রায়োগিক উন্নতি পৃথিবীর দেশগুলোর আয়তন বৃদ্ধির সপক্ষে প্রভূত কারণ সৃষ্টি করেছে বলে, এবং আমাদের এই গ্রহের আয়তন সীমিত বলে এই প্রায়োগিক কারণগুলো সমগ্র পৃথিবীর এক ঐক্যবদ্ধ সরকার গড়ে তোলার দিকেই বারবার অঙ্গুলি নির্দেশ করেছে। অতীতে বিভিন্ন দেশের আয়তন মুখ্যত নির্ধারিত হতো দুটি পরস্পর বিরোধী শক্তির ভারসাম্যের সাহায্যে। একদিকে থাকত শাসকের ক্ষমতাপ্রীতি, অন্যদিকে শাসিতের স্বাধীনতাপ্রীতি। বিকাশের কোনো নির্দিষ্ট পর্যায়ে এই দুটি শক্তি ঠিক কোন বিন্দুতে একটা ভারসাম্যে এসে পৌঁছবে তা নির্ভর করে মূলত বিভিন্ন কলাকৌশলের ওপর। গমনাগমনের গতিবৃদ্ধি এবং অস্ত্রশস্ত্র নির্মাণের ব্যয় বৃদ্ধি, এই দুটো ঘটনাই কোনো সরকারের শাসনাধীন এলাকা বাড়ানোর দাবি করে। যেখানে অস্ত্রশস্ত্র সস্তা আর গমনাগমন মন্থর, সেখানে কোনো আঞ্চলিক বিদ্রোহের মুখোমুখি হলে বড় এলাকাভিত্তিক সরকারকে রীতিমতো বেসামাল হয়ে পড়তে হয়। এই কারণেই সভ্যতার অগ্রগতির সময় সাধারণত বিভিন্ন দেশের আয়তন বৃদ্ধির আর সভ্যতা পতনের সময় আয়তন হ্রাসের প্রবণতা লক্ষ্য করা যায়। লিখিত ইতিহাসের একেবারে গোড়ার দিকের কিছু ঘটনা থেকে জানা যায়, আগে বৈরিতা ভাবাপন্ন ছিল এমন কিছু সরকার তখন একত্রিত হয়েছিল। শুধু প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে নয়, সেই সঙ্গে লিখিত নথি থেকেও সর্বপ্রাচীন যে সভ্যতার কথা জানা যায় তা হল ইজিপ্টের সভ্যতা। প্রথমে উচ্চ ও নিম্ন ইজিপ্ট পরস্পরের থেকে সম্পূর্ণ পৃথক ছিল, কিন্তু 3500 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ তারা একই রাজত্বে ঐক্যবদ্ধ হয়। এই একত্রীকরণ সহজতর হয়ে উঠেছিল নীল নদের সাহায্যে, কারণ নীল নদী ইজিপ্টের বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগ সহজ করে দিয়েছিল এবং সেই সময়ের পক্ষে যথেষ্টই দ্রুত করে তুলেছিল। মেসোপটেমিয়াতেও একই ধরনের ঘটনা লক্ষ্য করা যায়। প্রথমে সেখানে দুটি পৃথক ভাগ ছিল, সুমেরো আর আক্কাদ। এই দুটি ভাগের জাতি, ধর্ম ও ভাষা ছিল একেবারেই আলাদা। অবশেষে সার্গন নামক জনৈক বিজেতা অথবা তার ঠিক পরবর্তী উত্তরাধিকারীরা এই দুটি ভাগকে ঐক্যবদ্ধ করেন। কেমব্রিজ এনসিয়েন্ট হিস্টোরির খণ্ড 1 পৃষ্ঠা 38 বয়ান অনুযায়ী এই ঘটনার সময়কাল 2872 খ্রিস্টপূর্বাব্দ। এই একত্রীকরণের ফলে যে শক্তি বৃদ্ধি ঘটে তারই সাহায্যে ক্রমান্বয়ে গড়ে ওঠে ব্যাবিলনীয় সাম্রাজ্য। সেই সময়কার মাপকাঠিতে এই সাম্রাজ্যের আয়তন ছিল বিশাল, যদিও আধুনিক মাপকাঠিতে তাকে আর বিশাল বলে মনে হবে না। প্রকৃত অর্থেই বিশাল যে প্রথম সাম্রাজ্যের কথা ইতিহাসে পাওয়া যায় তা হল পারসিক সাম্রাজ্য। ইজিপ্ট আর মেসোপটেমিয়ার মতোই এই সাম্রাজ্যটিও গড়ে উঠেছিল মেদে আর পার্সিয়ান নামক দুটি বৈরী গোষ্ঠীর একত্রীভবনের ফলে। একটি কেন্দ্রীয় সরকারের পক্ষে সমগ্র এলাকার ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার ব্যাপারটা নির্ভর করত যোগাযোগের রাস্তার ওপর। সে আমলে এবং বস্তুতপক্ষে
ঊনবিংশ শতাব্দী পর্যন্ত মানুষ বা মালপত্র বা খবর কোনো কিছুই ঘোড়ার থেকে দ্রুত যাতায়াত করতে পারত না। পারসিকরাই প্রথম বড় বড় সড়ক বানিয়েছিল। বিশেষত সার্দিস থেকে সুজা পর্যন্ত প্রায় 1500 মাইল দীর্ঘ একটা সড়ক নির্মাণ করেছিল তারা। কোনো অশ্বারোহী বার্তাবাহক এই রাস্তাটা 1 মাসে অতিক্রম করতে পারত, কিন্তু লটবহর সমেত কোনো সৈন্যবাহিনীর এই রাস্তাটা পেরোতে সময় লাগত প্রায় 3 মাস। আইওনিয়ান গ্রিকরা যখন পারস্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, তখন ঠিক এই কারণেই নিজেদের প্রস্তুতি সম্পূর্ণ করার প্রচুর সময় পেয়েছিল তারা। শেষ পর্যন্ত তারা পরাজিত হয়েছিল ঠিকই, কিন্তু তার জন্য বিস্তর মেহনত করতে হয়েছিল পারসিকদের। রাস্তাঘাটের ওপর পারসিকদের নির্ভরতার উত্তরাধিকারী হয়ে উঠেছিল ম্যাসিডোনীয়রা। তবে একে একেবারে নিখুঁত করে তুলেছিল রোমানরাই। পতনের আগে পর্যন্ত রোমান সাম্রাজ্য তার প্রজাদের সামনে এমন অনেক সুযোগ সুবিধা এনে দিয়েছিল, যা আজ আমরা একমাত্র বিশ্ব সরকারের কাছ থেকেই পাওয়ার আশা করতে পারি। কোনো সীমান্ত বা শুল্ক বিভাগীয় ঝামেলার মুখোমুখি না হয়েই তখন যে কোনো মানুষ ব্রিটেন থেকে ইউফ্রেটিস পর্যন্ত চলে যেতে পারত। এই বিশাল এলাকার গোটা সভ্যতাটাই পুরোপুরি একীভূত ছিল এবং বহু বছরের মধ্যে এমন একবারও মনে হয়নি যে বাইরের কোনো দেশের কাছ থেকে কোনো আশঙ্কার কারণ আছে রোমের। তার আগে পর্যন্ত কোনো সভ্যতার অগ্রগতির যে প্রক্রিয়া সুপরিচিত ছিল, তার ঠিক বিপরীত এক প্রক্রিয়ার সূত্রপাত হয় রোমের পতনের পর। ভূতপূর্ব ঐক্যবদ্ধ শাসন ব্যবস্থার বদলে গড়ে ওঠে বেশ কিছু স্বল্পায়তন ও পরস্পর বৈরী রাষ্ট্র। সভ্যতার মান আকস্মিকভাবেই অত্যন্ত নিচু হয়ে যায়, আর যে সড়কগুলোর ওপর নির্ভর করত রোমান সাম্রাজ্য, সেই সড়কগুলোকে ধ্বংস হয়ে যেতে দেওয়া হয়। তবে উন্নততর সভ্যতার দিকে নতুন এক অগ্রগমনও ক্রমান্বয়ে শুরু হয়ে যায়। যে ইংল্যান্ডে বেশ কিছু আলাদা আলাদা রাজা রাজত্ব করতেন, যেখানে বিভিন্ন রাজ্য যেমন মার্সিয়া আর ওয়েসেক্স পরস্পরকে আজকের দিনের রাশিয়া আর আমেরিকার মতোই তীব্রভাবে ঘৃণা করত, সেখানে একত্রীকরণের কাজ সম্পন্ন করেন মহান আলফ্রেড। এর 700 বছর পর রাজপরিবারের এক দুর্ঘটনার ফলে ঐক্যবদ্ধ হয় ইংল্যান্ড আর স্কটল্যান্ড, যে দুটি দেশ তার আগে বহু শতাব্দী ধরে পরস্পরের বিরুদ্ধে লড়াই করেছে। রানী প্রথম এলিজাবেথের সন্তানাদি থাকলে আজও হয়তো আমরা ব্যাঙ্কবার্ন আর ফ্লডেন ফিল্ডে যুদ্ধ করে বেড়াতাম। বারুদের উদ্ভাবন বিভিন্ন রাষ্ট্রের আয়তনে শুধু বাড়িয়ে দেয়নি, প্রতিটি রাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ক্ষমতাকেও বহুগুণ বাড়িয়ে তুলেছে। বিভিন্ন সুরক্ষিত দুর্গে সামন্ত অভিজাতদের অরাজকতার অবসান ঘটেছিল কামান উদ্ভাবনের ফলে। ইংল্যান্ডের 7ম হেনরি, ফ্রান্সে রিশলু আর স্পেনে ফার্দিনান্দ ও ইজাবেলা নিজেদের সমগ্র রাজত্ব জুড়ে এরাই প্রথম আভ্যন্তরীণ শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হন। নতুন সামরিক কলাকৌশলের রাজনৈতিক ফলাফল কী হতে পারে, এটা তার এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত। তবে বারুদ উদ্ভাবনের ফলে কোনো সরকারের পক্ষে ফ্রান্স বা স্পেনে প্রয়োজনীয় প্রায়োগিক অবস্থা সৃষ্টি করা তার পক্ষে সম্ভব হয়নি। সেই অবস্থা সৃষ্টি হয়েছে আমাদের এই যুগে এসে। এর প্রথম অত্যাবশ্যক পদক্ষেপ ছিল এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত খবরাখবর প্রেরণের ব্যবস্থা করা। টেলিগ্রাফ উদ্ভাবনের আগে কোনো রাষ্ট্রদূত প্রয়োজনের খাতিরেই তার নিয়োগকর্তা সরকারের প্রভাবমুক্ত হয়ে যথেষ্ট স্বাধীনভাবেই কাজ করতেন, কারণ যে দেশে তাকে নিয়োগ করা হতো তাকে এবং তিনি কি করছেন না করছেন তা তার নিজের দেশের সরকার সেই মুহূর্তে জানতেও পারত না। রেলপথও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নেপোলিয়নের হাতে রেলপথ থাকলে 1812 সালে তিনি রাশিয়াকে পরাজিত করতে পারতেন, এমন কথা কেউ কেউ ভাবতেও পারেন। কিন্তু আমাদের এই শতাব্দীতে যেসব পরিবর্তন দেখা দিয়েছে, সেগুলো রেলপথ বা টেলিগ্রাফের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক এই পরিবর্তন সমূহের মধ্যে প্রথম হলো মহাকাশ বিজয়, যার ফলে কোনো সৈন্যবাহিনীকে কয়েকদিনের মধ্যেই এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো সম্ভব হয়েছে। মহাকাশ বিজয়ের থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ হলো পারমাণবিক অস্ত্র আবিষ্কার। এইসব অস্ত্র যখন ক্ষেপণাস্ত্রের দ্বারা বাহিত হয়, তখন লক্ষ্যে পৌঁছাতে তাদের যেটুকু সময় লাগে তা ধর্তব্যের মধ্যেই পড়ে না। এই প্রায়োগিক অগ্রগতিগুলো একদিকে যেমন বর্তমান আন্তর্জাতিক অরাজকতাকে আগের থেকে বহু গুণ বিপজ্জনক করে তুলেছে, অন্যদিকে এগুলোই আবার বিশ্ব সরকার প্রতিষ্ঠাকেও প্রায়োগিক দিক থেকে সম্ভবপর করে তুলেছে। এগুলোর সাহায্যেই বিশ্ব সরকার সর্বত্র নিজের নিয়ন্ত্রণ কায়েম রাখতে
এবং সশস্ত্র প্রতিরোধকে কার্যত অসম্ভব করে তুলতে পারবে। এই নতুন পরিস্থিতি সৃষ্টি হয়েছে মূলত 3টি বৈজ্ঞানিক অভিনবত্বের ফলে। প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ হল আধুনিক পারমাণবিক অস্ত্রশস্ত্রের ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতা। দ্বিতীয় হল লক্ষ্যে পৌঁছানোর ব্যাপারে সেগুলোর বিস্ময়কর দ্রুততা। আর তৃতীয় হল এই সব অস্ত্রশস্ত্র নির্মাণের সুবিপুল খরচ। এই সব কিছুই কোনো স্থিতিশীল রাষ্ট্রের সম্ভাব্য আয়তনকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। এতদিন পর্যন্ত এই সম্ভাব্য আয়তন পৃথিবীর পরিধির মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই এই আয়তন চাঁদ ও অন্যান্য গ্রহ পর্যন্ত প্রসারিত হয়ে যেতে পারে। এই সব সম্ভাবনা আমাদের সামনে অপেক্ষা করছে, কিন্তু আধুনিক অস্ত্রশস্ত্র যেসব রাজনৈতিক ধাঁচকে সেকেলে করে তুলেছে, সেই সব ধাঁচ আঁকড়ে থেকে মানবজাতি যদি নিজেকে ধ্বংস করে না ফেলে, একমাত্র তাহলেই এই সব সম্ভাবনা বাস্তবায়িত হতে পারে। সুনিশ্চিত শান্তির পথে প্রথম পদক্ষেপ। সুনিশ্চিত শান্তি অর্জনের পথে প্রথম পদক্ষেপটি কোনো শিশুর প্রথম টলমলে পা ফেলার মতোই ছোট ও অনিশ্চিত হতে বাধ্য। এই পরিচ্ছেদে আমি যা কিছু কাম্য তা নিয়ে আলোচনা করতে চাই না। আলোচনা করতে চাই অদূর ভবিষ্যতে আলাপ আলোচনার সাহায্যে যা কিছু অর্জন করা যেতে পারে তাই নিয়ে। প্রথমেই যা দরকার তা হলো প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যেকার বিভিন্ন বিতর্কের ব্যাপারে এক ভিন্ন পরিমণ্ডল সৃষ্টি করা। বর্তমানে এই বিতর্কগুলো চালানো হয় কোনো অ্যাথলেটিক প্রতিযোগিতার মেজাজে। কোনো পক্ষই ঐক্যমতে পৌঁছানো নিয়ে মাথা ঘামায় না। মাথা ঘামায় শুধু পৃথিবীর বাকি অংশের সামনে প্রচারের প্রতিযোগিতায় জেতা নিয়ে, নয়তো অপর পক্ষের কাছ থেকে এমন কিছু ছাড় আদায় করা নিয়ে যা ক্ষমতার ভারসাম্যকে তাদের অনুকূলে কিছুটা ঝুঁকিয়ে দিতে পারে। কোনো পক্ষই মনে রাখে না যে মানুষের ভবিষ্যৎ আজ বিপন্ন এবং কোনো ঐক্যমত্যে না পৌঁছানোর চেয়ে যে কোনো ধরনের ঐক্যমত্যে পৌঁছাতে পারলেও কিছুটা কাজ হয়। দৃষ্টান্ত হিসেবে অস্ত্র পরীক্ষা বন্ধ করার জন্য দীর্ঘকাল ধরে চলতে থাকা আলোচনার কথাটা ভাবুন। প্রাচ্য ও পাশ্চাত্য উভয় পক্ষই একমত যে নতুন নতুন দেশ পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে উঠলে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা অনেক বেড়ে যাবে। উভয় পক্ষই একমত যে নতুন নতুন দেশ কিছুদিনের মধ্যেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে উঠবে। পারমাণবিক অস্ত্র পরীক্ষার ওপর নিষেধাজ্ঞা জারি করা হলে নতুন নতুন দেশের হাতে পারমাণবিক অস্ত্র পৌঁছে যাওয়ার সম্ভাবনাকে অনেকটাই ঠেকানো যাবে। সে ব্যাপারেও উভয় পক্ষ একমত। এই ভিত্তির উপর দাঁড়িয়ে উভয় পক্ষই উপলব্ধি করেছে যে শুধু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করলেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে না। সব পক্ষকে সেই পরীক্ষা বন্ধ করার জন্য ইচ্ছুকও হতে হবে। প্রাচ্য আর পাশ্চাত্যের বিজ্ঞানীরা একটি যৌথ বিবৃতিতে ঘোষণা করেছিলেন, কোনো পক্ষ কোথাও অস্ত্র পরীক্ষা করছে কিনা তা যাচাই করে দেখার অধিকার অপর পক্ষের থাকবে, এবং এই বিবৃতি দিয়েই সূচনা হয়েছিল আলাপ আলোচনার। অতঃপর আমেরিকান সরকার ঘোষণা করে যে মাটির নিচে কোনো অস্ত্র পরীক্ষা করা হলে সহজেই অন্যের চোখে ফাঁকি দেওয়া যায়। কয়েক বছর আলাপ আলোচনার পর এই বাধাটি অতিক্রম করা সম্ভব হয়। অতঃপর সোভিয়েত সরকার ঘোষণা করে যে পরিদর্শনের কাজ রাষ্ট্রসংঘের একজন প্রতিনিধির তত্ত্বাবধানে পরিচালিত হলে চলবে না, পরিচালিত হবে 3 জনের নেতৃত্বে, একজন প্রাচ্যের, একজন পাশ্চাত্যের, একজন নিরপেক্ষ, এবং তাদেরকে কাজ করতে হবে সর্বসম্মতিক্রমে। আমেরিকা ও রাশিয়া এইসব কৌশলের আশ্রয় নেওয়ায় কয়েক বছরের আলাপ আলোচনা নিষ্ফল হয়ে গেল এবং রাশিয়া আবার অস্ত্র পরীক্ষা শুরু করে দিল। এ থেকে স্পষ্টই বোঝা যায় চুক্তির সাহায্যে অস্ত্র পরীক্ষা বন্ধ করার ব্যাপারে কোনো পক্ষেরই ঐকান্তিক আগ্রহ নেই। যেসব সমস্যার ফলে প্রাচ্য পাশ্চাত্য উত্তেজনা দেখা দিয়েছে সেগুলো মেটাতে হলে পরস্পরকে বুদ্ধিতে ছাপিয়ে যাওয়া অথবা এই বিপজ্জনক স্থিতাবস্থাকে দীর্ঘায়িত করার মানসিকতা নিয়ে আলোচনার টেবিলে বসলে চলবে না। আলোচনা করতে হবে ঐক্যমত্যে পৌঁছানো দৃঢ় সংকল্প নিয়ে। কোনো ঐক্যমত্যই যে উভয় পক্ষের কাছে পুরোপুরি গ্রহণযোগ্য হবে না সেটাও মেনে নিতে হবে। আলোচনার লক্ষ্য হবে এমন এক ঐক্যমত্যে পৌঁছানো যা শক্তি সাম্যের কোনো পরিবর্তন ঘটাবে না, বরং যুদ্ধের বিপদকে কমিয়ে আনবে। আলোচনার মানসিকতায় পরিবর্তন ঘটানোর উপযুক্ত একটিমাত্র চালিকা শক্তির কথাই জানা আছে আমার। এই চালিকা শক্তিটি হল পারমাণবিক যুদ্ধের আতঙ্ক সম্বন্ধে উভয় পক্ষের সচেতনতা। বর্তমানে উভয় পক্ষই মনে করে স্নায়ুযুদ্ধের সাফল্য পেতে হলে এমন একটা ভাব দেখাতে হবে যাতে মনে হয় যুদ্ধ বাঁধলে তাদের জয় অবধারিত।
শুধু স্নায়ুযুদ্ধে জেতার জন্যই যে তারা এমন ভাব দেখায় তা নয়, নানা রকম মিথ্যা প্রতিশ্রুতির লোভ দেখিয়ে নিজেদের দেশের নাগরিকদের মৃত্যুর দিকে টেনে নিয়ে যাওয়ার জন্যও বিভিন্ন দেশের সরকার এই ভাবটা বজায় রাখে। এক পক্ষ ঘোষণা করে উষ্ণ যুদ্ধে আমরা জিততে পারি, অপর পক্ষ উত্তর দেয় আমরা তোমাদের নিশ্চিহ্ন করে দেব। এই ধরনের বিবৃতির উতর চাপানো উভয় তরফেই যুদ্ধান্মোদনা বাড়িয়ে তোলে। শান্তির দিকে এক কদমও এগোতে হলে উভয় পক্ষকেই বুঝতে হবে যে উভয়ের সামনে একই বিপদ অপেক্ষা করছে এবং তাদের প্রকৃত শত্রু অপর পক্ষ নয়, প্রকৃত শত্রু হল উভয় পক্ষের ভাণ্ডারে মজুত করে রাখা গণহত্যার অস্ত্রসমূহ। উভয় তরফই এই সত্যটা উপলব্ধি করলে সমস্যাটা একেবারেই বদলে যাবে। তখন আর অপর পক্ষকে ছাপিয়ে যাওয়া বা নিজেদের জয়লাভের সম্ভাবনায় দেশবাসীকে আস্থাশীল করে তোলার সমস্যার কোনো অস্তিত্বই থাকবে না। তখন সমস্যাটা দাঁড়াবে সবার পক্ষে গ্রহণযোগ্য এমন কিছু ব্যবস্থা গ্রহণ করা, যার সাহায্যে প্রমাণ করা যাবে যে আলোচনাকে ফলপ্রসূ করে তোলা অবশেষে সম্ভব হয়েছে। যুদ্ধবাদী ও শান্তিবাদী উভয় তরফেই বেশ কিছু অসার বাগাড়ম্বর চালু আছে। সেগুলোর উদ্দেশ্য যাই হোক না কেন, কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের ব্যাপারে সেগুলো কোনো সাহায্য করবে না। মুক্তি অথবা মৃত্যু স্লোগানটির মধ্যে বিধৃত বাগাড়ম্বরপূর্ণ যুদ্ধবাদী প্রচারের বিষয়টি নিয়ে আমরা আগেই আলোচনা করেছি। পশ্চিম জার্মানির শান্তিবাদী বন্ধুরা এর পাল্টা এক স্লোগান উদ্ভাবন করেছেন, মৃত্যুর থেকে কমিউনিজমও ভালো। রাশিয়ার কিছু মানুষ পাল্টা স্লোগান দিয়েছেন, মৃতদেহের থেকে পুঁজিপতিরাও ভালো। এই দুটি স্লোগানের তত্ত্বগত বৈধতা নিয়ে প্রশ্ন তোলা নিরর্থক, কারণ এর মধ্যে একটি স্লোগান গ্রহণ করবে পশ্চিমী দুনিয়ার সরকারগুলি, অন্যটি গৃহীত হবে পূর্বাঞ্চলের সরকারগুলির দ্বারা। দুটি স্লোগানের কোনোটি পূর্ব ও পশ্চিম উভয়ের সামনেই সমানভাবে বিদ্যমান সমস্যাকে যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারেনি। যেহেতু কোনো পক্ষেরই সামরিক বিজয় অসম্ভব, সেহেতু এটাও একান্তই স্পষ্ট যে কোনো পক্ষের কাছে অপর পক্ষের সম্পূর্ণ নতি স্বীকারের ভিত্তিতে উত্তেজনার অবসান ঘটানো যাবে না, বরং বর্তমান শক্তি সাম্যকেই টিকিয়ে রাখতে হবে। শুধু আকাঙ্ক্ষার মুক্তি সাম্যকে পরিণত করতে হবে আশার শক্তি সাম্যে, অর্থাৎ পারস্পরিক সহাবস্থানকে মানবজাতির টিকে থাকার অপরিহার্য শর্ত হিসেবে মেনে নিতে হবে এবং সেই মেনে নেওয়ার আন্তরিকতা থাকতে হবে। কথার কথা হিসেবে গ্রহণ করলে চলবে না। এ ব্যাপারে প্রথম পদক্ষেপ হতে পারে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের এবং সেই সঙ্গে আরও যতগুলি দেশকে একত্রিত করা যায় তাদের সকলকার একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রে স্পষ্টভাবেই বলতে হবে যে পারমাণবিক যুদ্ধ পূর্ব পশ্চিম ও নিরপেক্ষ সবার পক্ষেই চরম বিপর্যয়কর হয়ে উঠবে এবং পূর্ব পশ্চিম বা নিরপেক্ষ দেশগুলোর কোনো উদ্দেশ্যই তাতে সিদ্ধ হবে না। আমি আশা করি যথেষ্ট আন্তরিকতার সঙ্গেই এরকম একটি ঘোষণাপত্র প্রস্তুত করা হবে। উভয় পক্ষই জানে এই ঘোষণাপত্রে যা বলা হবে তা অত্যন্ত সত্য, কিন্তু আত্মগরিমা, প্রচার আর ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির জালে উভয় পক্ষই আটকা পড়ে গেছে এবং এ থেকে নিজেদের মুক্ত করার কোনো উপায় আজ পর্যন্ত খুঁজে পায়নি তারা। এই অবস্থায় ঘোষণাপত্রটি প্রস্তুত করার ব্যাপারে নিরপেক্ষ দেশগুলোকেই উদ্যোগী হতে হবে। তারা উদ্যোগী হলে পূর্ব বা পশ্চিম কোনো পক্ষই সেই ঘোষণাপত্রে স্বাক্ষর না করার মতো নিন্দনীয় ব্যাপারের দায়ভার বহন করতে রাজি হবে না। পরবর্তী পদক্ষেপ হবে একটি সাময়িক স্থগিতাদেশ জারি করা, ধরা যাক 2 বছরের জন্য, যে সময়ের মধ্যে উভয় পক্ষই যাবতীয় প্রচারণামূলক কাজকর্ম থেকে বিরত থাকবে। প্ররোচনামূলক কাজকর্ম বলতে ধরা হবে পশ্চিম বার্লিনের স্বাধীনতায় হস্তক্ষেপ করা কিংবা কিউবায় আমেরিকার হস্তক্ষেপ জাতীয় কাজকর্মকে। কোনো কাজ প্ররোচনামূলক কিনা তা বিচার করার ভার থাকবে রাষ্ট্রসংঘের যথাসম্ভব নিরপেক্ষ পর্যবেক্ষকদের ওপর। স্থগিতাদেশ জারি থাকার এই 2 বছরের মধ্যে পরবর্তী আলাপ আলোচনার পথ প্রশস্ত করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে হবে। কোনো পক্ষই অপর পক্ষের বিরুদ্ধে তীব্র বৈরিতামূলক প্রচার চালাবে না। সেই সঙ্গে উভয় পক্ষের সাংস্কৃতিক যোগাযোগ অনেক বাড়িয়ে তুলে পূর্ব সম্বন্ধে পশ্চিমের এবং পশ্চিম সম্বন্ধে পূর্বের মানুষদের মধ্যে চালু ধারণাগুলো দূর করতে হবে। তাদেরকে বোঝাতে হবে এইসব ধারণা নিছকই বিদ্বেষপ্রসূত। বিনা প্ররোচনায় অথবা অনিচ্ছাকৃতভাবে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার বিপদ হ্রাস করার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। বর্তমানে উভয় পক্ষই মনে করে অপর পক্ষ যে কোনো মুহূর্তে বিনা প্ররোচনায় তাদের ওপর আক্রমণ চালাতে পারে। এই ধরনের আক্রমণ শুরু হওয়ার কয়েক মিনিট আগে তার আভাস পাওয়ার উপযোগী প্রভূত বন্দোবস্ত উভয় পক্ষই করে রেখেছে। কিন্তু উভয় পক্ষেরই বন্দোবস্তে যথেষ্ট ভ্রমপ্রবণতা আছে, ফলে অনেক সময়
আক্রমণের কোনো ঘটনা না ঘটলেও আক্রান্ত হওয়ার সম্ভাবনায় আশঙ্কিত হতে পারে তারা। সেই ভুল সংকেত বিশ্বাস করলে তারা প্রতি আক্রমণ চালাবেই, কিন্তু অপরপক্ষের কাছে সেটা বিনা প্ররোচনায় অযৌক্তিক হামলা হিসেবেই প্রতিভাত হবে। এ এক পারস্পরিক দুঃস্বপ্ন, উৎস যার উত্তেজনা, এবং সেই উত্তেজনাই এই দুঃস্বপ্নকে ভয়ঙ্করতর করে তুলেছে। উভয় পক্ষের সামনে যতদিন তাৎক্ষণিক প্রতিশোধের আশঙ্কা ঝুলে থাকবে, যা প্রতিশোধ না হয়ে নিছকই কোনো ভুল সংকেতের প্রতিক্রিয়ায় তাৎক্ষণিক আক্রমণও হতে পারে, ততদিন এই উত্তেজনা হ্রাস করা আদৌ সহজ নয়। পরিস্থিতি যথেষ্টই জটিল হয়ে উঠেছে। এ অবস্থায় এ ব্যাপারে কী করা উচিত তা স্থির করা খুবই কঠিন। পারমাণবিক নিরস্ত্রীকরণ অবশ্য এই সমস্যার সমাধান করতে পারে। কিছুদিন আগে পর্যন্ত এই বিপদ অনেকটা কমিয়ে আনা যেত উৎক্ষেপণ কেন্দ্রগুলিকে নিশ্চিহ্ন করে দিয়ে, অথবা নিশ্চিহ্ন করাটা বেশি বাড়াবাড়ি মনে হলে উৎক্ষেপণ কেন্দ্রগুলির ব্যবহার সাময়িকভাবে বন্ধ করে দিয়ে। কিন্তু পারমাণবিক অস্ত্রবাহী ডুবোজাহাজ আবিষ্কারের পর থেকে উৎক্ষেপণ কেন্দ্রগুলির গুরুত্ব অনেক কমে গেছে। অনিচ্ছাকৃতভাবে বা আকস্মিকভাবে যুদ্ধ শুরু হয়ে যাওয়ার বিপদ হ্রাস করার ব্যাপারটা এক জটিল প্রায়োগিক বিষয়ে পরিণত হয়েছে, এবং পারমাণবিক নিরস্ত্রীকরণের ব্যবস্থা করা না গেলে এই বিপদ প্রশমনের জন্য কিছু আংশিক ব্যবস্থাই শুধু করা যেতে পারে। এ ব্যাপারে উভয় পক্ষেরই যদি আন্তরিক আগ্রহ থাকে, তাহলে পূর্ব ও পশ্চিমের দেশগুলি থেকে সমান সংখ্যক প্রতিনিধি নিয়ে গঠিত একটি প্রায়োগিক আয়োগকে এই বিপদ হ্রাস করার দায়িত্ব দেওয়া যেতে পারে। তবে সেই আয়োগটি কোন কোন পদক্ষেপের সুপারিশ করবে তা বলা মুশকিল। আর সেই সঙ্গে মনে রাখা দরকার, আংশিক ব্যবস্থাগুলি কখনোই নির্ভরযোগ্য নয়। এই বিপদকে যথাযথভাবে প্রতিহত করার একমাত্র উপায় হল পারমাণবিক নিরস্ত্রীকরণ। এর পাশাপাশি একদিকে উভয় পক্ষকেই পরস্পরের অবস্থা সম্বন্ধে আরও ভালোভাবে ওয়াকিবহাল হয়ে উঠতে হবে, অন্যদিকে পারমাণবিক যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে উভয় পক্ষকেই ব্যাপক প্রচার চালাতে হবে। স্থগিতাদেশ জারি থাকার পর্যায়ে প্রধান কাজ হবে পূর্ব পশ্চিম ও নিরপেক্ষ দেশগুলি থেকে সমান সংখ্যক প্রতিনিধি নিয়ে একটি সমন্বয় কমিটি গড়ে তোলার ব্যাপারে ঐকমত্য অর্জন করা। যথাযথভাবে কাজ করতে হলে এই ধরনের কমিটির সদস্য সংখ্যা অল্প হওয়াই বাঞ্ছনীয়। যেমন পশ্চিমের 4 জন, পূর্বের 4 জন আর নিরপেক্ষ দেশগুলির 4 জন প্রতিনিধিকে নিয়ে কমিটি গঠিত হতে পারে। এই কমিটির এখতিয়ারে শুধু পরামর্শ দেওয়ার ক্ষমতাই থাকবে, অন্তত প্রথম দিকে তো বটেই। কোনো বিষয়ে কমিটি সর্বসম্মত ঐক্যমত্যে পৌঁছাতে না পারলে কমিটির সংখ্যাগুরু ও সংখ্যালঘু উভয় পক্ষেরই মতামত তাদের যুক্তিসহ সর্বসম্মুখে ঘোষণা করা হবে। কমিটির সিদ্ধান্তগুলি পরিচালিত হবে কয়েকটি বিশেষ নীতির ভিত্তিতে। এর মধ্যে প্রথম ও প্রধান হল, কমিটির প্রস্তাবগুলি যেন কোনো মতেই কোনো পক্ষকে বাড়তি কোনো সুবিধা না দেয়, কেননা সেক্ষেত্রে অন্য পক্ষ তা গ্রহণ করবে না। যেমন পশ্চিমে বেতার কেন্দ্রগুলি তাদের তীব্র বিদ্বেষপূর্ণ প্রচার বন্ধ করলে তবেই রাশিয়া পশ্চিমী বেতার কেন্দ্রগুলির সম্প্রচারে বাধা দেওয়া থেকে বিরত হতে পারে। দ্বিতীয় নীতিটির কাজ হবে অত্যন্ত বিপজ্জনক সংঘাতে লিপ্ত অঞ্চলগুলিতে উত্তেজনা প্রশমনের পথ খুঁজে বার করা, যেমন ইসরায়েল ও আরব দুনিয়া অথবা উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যেকার সংঘাত। তৃতীয় নীতিটি কাজ করবে প্রথম দুটি নীতির সহায়ক হিসেবে। এই নীতিটি হল সম্ভবপর প্রতিটি ক্ষেত্রে প্রত্যেকটি দেশের আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকার করে নেওয়া। এ ব্যাপারে কতদূর সফল হওয়া যাবে তাতে সন্দেহের অবকাশ আছে, কারণ রাশিয়া তার অনুগামী দেশগুলির ক্ষেত্রে এ নীতির প্রয়োগে রাজি হবে না। আবার লাতিন আমেরিকার দেশগুলির ক্ষেত্রে এ নীতির প্রয়োগে আমেরিকাও নিঃশর্তে রাজি হবে বলে মনে হয় না। ফরমোজার বাসিন্দাদের আশা আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়ার ব্যাপারে পূর্ব বা পশ্চিম কোনো পক্ষেরই কোনো বিবৃতি চোখে পড়েনি আমার। সারা পৃথিবী জুড়ে বিদ্যমান উত্তেজনা যতদিন না কমছে, ততদিন পর্যন্ত সর্বত্রই ক্ষমতার রাজনীতির কাছে হার মানতে হবে আত্মনিয়ন্ত্রণের নীতিকে। নীতিটি হাজার কাম্য হলেও তার কোনো অন্যথা হবে না। এটা সত্যিই দুঃখজনক, তবে বৃহৎ শক্তিধর দেশগুলির মধ্যে ঐক্যমত্য অর্জন করতে হলে এটুকু অপরিহার্য বলে মেনে নিতে হবে। স্থগিতাদেশ জারি থাকার পর্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ কাজেও হাত দেওয়া দরকার, রাষ্ট্রসংঘের সংস্কার আর তাকে আরও শক্তিশালী করে তোলার কাজ। রাষ্ট্রসংঘে যোগদানে ইচ্ছুক প্রতিটি রাষ্ট্রের জন্যই তার দরজা খোলা রাখতে হবে। এই মুহূর্তে এ ব্যাপারে চীনের বিষয়টাই সবচেয়ে জরুরি, কিন্তু পূর্ব ও পশ্চিম জার্মানির কথাও বাদ দেওয়া যাবে না। তবে জার্মানির সমস্যাটা খুবই জটিল। এই বিষয়ে পরবর্তী একটি পরিচ্ছেদে আলোচনা করব আমি। রাষ্ট্রসংঘের বেশ কিছু ত্রুটি আছে, কিছু কিছু দেশকে নিজের অন্তর্ভুক্ত না করার ব্যাপারটা তো আছেই,
সেই সঙ্গে কয়েকটি দেশের হাতে ভেটো প্রয়োগের ক্ষমতা থাকাও এই ত্রুটির একটা বড় কারণ। কয়েকটি দেশের হাতে ভেটো প্রয়োগের ক্ষমতা থাকলে রাষ্ট্রসংঘের পক্ষে কিছুতেই বিশ্ব সরকার গঠনের লক্ষ্যে এগোনো সম্ভব হবে না। আবার বিভিন্ন দেশের হাতে এখনকার মতোই অস্ত্রশস্ত্র থেকে গেলে ভেটো প্রয়োগের অধিকার বাতিল করাও কঠিন। জার্মানির সমস্যার মতোই এই বিষয়টিতেও কোনো সন্তোষজনক সমাধানে পৌঁছতে হলে প্রথমে নিরস্ত্রীকরণ সম্পর্কে একটি সুস্পষ্ট সিদ্ধান্তে পৌঁছতে হবে। রাষ্ট্রসংঘের কিছু ত্রুটি আছে বলে সমন্বয় সংক্রান্ত যে কোনো কাজের সূত্রপাত ঘটানোর জন্য সেই উদ্দেশ্যে গঠিত কোনো সমন্বয় কমিটি রাষ্ট্রসংঘের থেকে ভালোভাবে কাজ করতে পারবে। শুধু পরামর্শ দেওয়ার ক্ষমতার অধিকারী এই ধরনের একটি সংস্থা যদি দক্ষতার সঙ্গে কাজ চালিয়ে যায়, তাহলে একসময় পর্যাপ্ত নৈতিক কর্তৃত্ব অর্জন করতে পারবে। ফলে তার কোনো প্রস্তাব বাতিল করা কারো পক্ষেই সহজ হবে না এবং সে এমন এক প্রভাবের অধিকারী হয়ে উঠবে যা বিশ্ব সরকার গঠনের পথ প্রশস্ত করতে পারবে। এই ধরনের সংস্থার একটা বড় সুবিধা হলো এতে পূর্ব ও পশ্চিমের মধ্যে ভারসাম্য রক্ষার দায়িত্ব নিতে পারবে নিরপেক্ষ দেশগুলি। কোনো বিষয়ে কোনো পক্ষের প্রস্তাব অপর পক্ষের থেকে বেশি যুক্তিসম্মত মনে হলে সেই প্রস্তাবের পক্ষে ভোট দিয়ে প্রস্তাবটি অনুমোদন করিয়ে নিতে পারবে তারা। আশা করা যায় নিরপেক্ষ দেশগুলি কখনো এ পক্ষের প্রস্তাবে সায় দেবে, কখনো ও পক্ষের। তাছাড়া কখনো যদি দুটি পক্ষের মধ্যে কোনো এক পক্ষ নিরপেক্ষ দেশগুলির বিরোধিতার সম্মুখীন হয়, যে বিরোধিতার সামনে উভয় পক্ষকেই কখনো না কখনো পড়তে হবেই, তাহলে দু তরফের মধ্যে সালিশি করার ব্যাপারেও ওই সংস্থার নিরপেক্ষ প্রতিনিধিরা সহায়ক ভূমিকা নিতে পারবেন। কোনো বিষয়ে আলোচনায় পূর্ব ও পশ্চিমের মধ্যেকার তিক্ততা কমানোর জন্যও আবেদন জানানো যাবে নিরপেক্ষ দেশগুলির কাছে এবং কোনো বিশেষ দৃষ্টিকোণে আবদ্ধ থাকার বদলে ধীরে ধীরে এক বিশ্বজনীন দৃষ্টিকোণ গড়ে তোলা সম্ভব হবে। পূর্ব ও পশ্চিমের মধ্যেকার কোনো সমস্যা অচলাবস্থায় পৌঁছে গেলে উভয় পক্ষের কাছেই গ্রহণযোগ্য সমাধান সূত্র নির্ণয়ের ব্যাপারেও বেশ বড় ভূমিকাই নিতে পারবে নিরপেক্ষ দেশগুলি। বিশ্বব্যাপী সুস্থিরতা গড়ে তোলার ব্যাপারে এইসব গুরুত্বপূর্ণ কাজ নিরপেক্ষ দেশগুলির দ্বারা সাধিত হতে পারে। আমার মতে শান্তি সুরক্ষিত করার কাজে নিরপেক্ষ দেশগুলোকেই সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আর সেই ধারণা থেকেই আমি মনে করি ব্রিটেন ন্যাটো জোট থেকে বেরিয়ে গিয়ে একটি নিরপেক্ষ শিবিরের সাহায্যে সুস্থিতি আনার কাজে ব্যাপৃত হলেই সবচেয়ে ভালো হয়। জাতীয় অহমিকা থেকে ব্রিটেনের অধিকাংশ বাসিন্দাই মনে করে এই ধরনের কাজ পশ্চিমী দুনিয়াকে দুর্বল করে দেবে। তবে কর্তৃত্বপূর্ণ পদে অধিষ্ঠিত কট্টরপন্থী আমেরিকান বিশেষজ্ঞরা কিন্তু তা মনে করেন না। তাছাড়া ব্রিটেন নিরপেক্ষ থাকলে যুদ্ধের পর ব্রিটেনের কিছু মানুষ বেঁচে গেলেও যেতে পারে। তবে ব্রিটেনের নিরপেক্ষতার পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ যুক্তি হল নিরপেক্ষ দেশ হিসেবে বিশ্ব শান্তির ব্যাপারে ব্রিটেন যে ভূমিকা পালন করতে পারবে, কোনো একটি শিবিরের অংশীদার হয়ে গেলে সে ভূমিকা পালন করা সম্ভব হবে না তার পক্ষে। এই অধ্যায়ে নিরস্ত্রীকরণ বা আঞ্চলিক সমস্যার বিষয়গুলি নিয়ে কোনো আলোচনা করিনি। আমি আলোচনা করেছি পূর্ব ও পশ্চিমের বৈরিতা হ্রাস করার কয়েকটি প্রাথমিক পদক্ষেপ নিয়ে। পরবর্তী পরিচ্ছেদগুলিতে নিরস্ত্রীকরণ ও আঞ্চলিক সমস্যা নিয়েই আলোচনা করার চেষ্টা করব আমি।